দীপের আসল পরিচয় খুঁজে বের করে ইনকা দীপকে মেরে ফেলার সময় ঝাঁপিয়ে এসে দীপকে বাঁচিয়ে নিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো চুন্নির মেহেদির প্রোগ্রামে সবাই খুব হই হুল্লোড় করে নাচ গান করতে থাকে। সেখানে দীপের মাও খুব খুশি হয় আর বলতে লাগলো, আজকে না আমি সত্যি খুব খুশি, খুব দারুণ করে নাচ হচ্ছে। এইদিকে কাসাই হঠাৎ করে বলতে লাগলো, অনেক তো নাচ গান হলো, এবার কিন্তু আমরা অন্যরকম করে প্রোগ্রামটা করব। আর তখনই এই কথা শুনে দীপের মা বলতে লাগলো, এই কাসাই অন্যরকম ভাবে আবার সেটা কি? তখন কাসাই বলতে লাগলো, অন্যরকম ভাবে সেটা হলো কি বুঝতে পারছো? আমাদের বাড়িতে তো কাপলদের অভাব নেই, তাই আমরা এবার কাপল ডান্স করতে চাই। এই কথা বললে বিথি তখন বলতে লাগলো, কাপল ডান্স আমি কি করে করব? তোমার ভাই তো এখন আরো থেকে বাড়ি ফিরলো না। তখনই দীপের মা বলতে লাগলো, এই বুঝতে পারছি এটা সব ওনারই কাণ্ডকীর্তি। উনি আরো সামলাতে সামলাতে এখনো অজয়কে বাড়ি আসতে দিচ্ছে না। তখন চুন্নির মা বলতে লাগলো, আর দিদি তুমি এটা কি বলছো? হয়তো দাদা বিয়ের তোর জুড়ে অনেকটা ভিড় জমে গেছে আর ওদের, সেই জন্য সমস্ত কাজ সামলিয়ে নিচ্ছে। বিথি তখন বলতে লাগলো, আরে না না, আমি এমনিতে বলেছি তোমাদের সাথে দুষ্টুমি করার জন্য। কাসাই তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, আমরাই না হয় কাপল ডান্স করে নিই। বিথি তখন বলতে লাগলো, তাহলে কিন্তু গানটা আমি চুজ করব। এদিকে দীপের মা, চূর্ণির মা, ওরাও সবাই খুব খুশি হয়ে যায়। ওরা তখন বলতে লাগলো, ঠিক আছে, তবে কিন্তু তোরা বেশিক্ষণ নাচ গান করবি না, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, সমস্ত কাজগুলো তো করতে হবে। তখন ঝাঁপি বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে। এইদিকে চুন্নির মা বলতে লাগলো, দিদি সমস্ত কাজ তো আমরাই সেরে ফেলেছি, তাহলে আর কি কাজ রইলো? তখন দীপের মা বলতে লাগলো, আছে আছে, সেটা আমি না হয় পরে বলবো ওদের, তুই আগে এদিকে আয় তো। এদিকে দীপ বলতে লাগলো, এটা আবার কাসাইদের আরেকটা প্ল্যান, আমার আর ঝাঁপির একসাথে নাচ করানো। এইভাবে কাপল ডান্স আমি করতে পারবো না। কিন্তু সবাই যখন চেপে ধরে তখন দীপও কাপল ডান্স করতে রাজি হয়ে যায়। এইদিকে কাসাই আর নীলু, অন্যদিকে ঝাঁপি আর দীপ চারজন মিলে কাপল ডান্স করতে থাকে। এক পর্যায়ে ডান্স করতে করতে ঝাঁপি দীপের খুব কাছাকাছি চলে আসে। ঝাঁপি তখন খুব খুশি হয়ে যায় আর দীপও তখন সমস্ত কিছু ভুলে গিয়ে ঝাঁপিকে জড়িয়ে ধরবে। আর সেই মুহূর্তে উজ্জয়িনী ম্যাম এসে হাজির হয়। উজ্জয়িনী ম্যামকে দেখার সাথে সাথে দীপ ঝাঁপির হাতটা ছেড়ে দেয় আর হাতটা ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তখন ঝাঁপির পুরোটাই সন্দেহ। ঝাঁপি তখন বলতে লাগলো, আমি যেটা আন্দাজ করতে পেরেছি সেটাই। আমি বুঝতে পারছি উজ্জয়িনী ম্যামকে দেখে কিন্তু দীপ আমার থেকে দূরে চলে গিয়েছে, কিন্তু ওর চোখে জল কেন? নিশ্চয় ও আমাকে পাগলের মতো ভালোবাসে, আর সেই ভালোবাসার কথাটা সে বলতে পারছে না। কোনো একটা কিছুতে সে আটকে গেছে। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি। সেই জন্য ওর চোখে জল। তবে আমি খুঁজে বের করব ও আমার থেকে কী লুকোনোর চেষ্টা করছে। অন্যদিকে সেটা বুঝতে পেরে যে উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, নির্ঘাত ঝাঁপিয়ে এবার আমাকে প্রশ্ন করবে। আমি বুঝতে পারছি আমি আসার সাথে সাথে দীপ্তার্ঘবাবু ঝাঁপের হাতটা ছেড়ে দিয়েছে। সে তো আমাকে ছাড়বে না। না বাবু, আমি এখান থেকে চলে যাই, তার থেকেই ভালো। ঝাঁপি শুধু শুধু আমাকে প্রশ্ন করবে। এদিকে দীপ ঘরে গিয়ে মনে মনে বলতে লাগলো, আমি তো তোকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু আমি কি করব? আমি তো তোকে বলতেই পারছি না। অন্যদিকে দেখা যায় উজ্জয়িনী ম্যামকে নিয়ে টানাটানি করতে থাকে কাসাইরা নাচ করার জন্য। তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, আরে না, আমি আমি না নাচতে পারি না, আমার দ্বারা নাচ হবে না। তখন ঝাঁপি সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, উজ্জয়িনী ম্যাম আপনার সাথে আমার কিছু কথা আছে। উজ্জয়িনী তখন বলতে লাগলো, এই তো সেরে গেল, এবার আমি কি করব? ঝাঁপি ওই বিষয় নিয়ে প্রশ্ন করবে, আমি কি উত্তর দেব? আর ঝাঁপির তখন ভালোভাবে মনে করতে থাকে উজ্জয়িনী ম্যামই ইশারা করেছিল দীপকে। আর তারপরে দীপ তার হাতটা ছেড়ে দিয়েছে। আর বলতে লাগলো, আমি আমি ঠিক মানুষকে ধরেছি, এবার ওর মুখ থেকে আমি সত্যিটা বের করবই। তখন বলতে লাগলো, ম্যাডাম আমি যেটা প্রশ্ন করার জন্য এখানে এসেছি সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন। কিন্তু উজ্জয়িনী ম্যাম বারবার বলতে লাগলো সে কিছু বুঝতে পারেনি। তখন ঝাঁপি বলতে লাগলো, শুনুন, আপনিও একটা মেয়ে, আমিও একটা মেয়ে। আপনি ভালোবাসার সম্বন্ধে বেশ ভালো করে বুঝেন, আর আমি তো আপনার ছোট বোনের মতো। এইভাবে দীপকে আমি পাগলের মতো ভালোবাসছি, কিন্তু ও আমাকে মুখ ফুটে বলতে পারছে না ভালোবাসে। আমি বুঝতে পারছি আপনি আর দীপ একই কাজের সাথে জড়িত। ও এমন একটা কাজের সাথে জড়িত যেটা আমাকে বলতে পারছে না। প্লিজ ম্যাম, আপনি আমাকে বলুন ও কী কাজের সাথে জড়িত। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, শুনুন, আপনার জন্য না আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমি কি করব? আমি বেশি কিছু আপনাকে বলতে পারবো না। তখন ঝাঁপি হাত জোড় করে রিকোয়েস্ট করে বলতে লাগলো, ম্যাম আপনি এইটুকু বলুন।
এইটুকু বলুন যে দীপ কী কাজ করে, আমি শুধু এইটুকু জানতে চাই, তার থেকে বেশি কিছু নয়। কিন্তু উজ্জয়িনী ম্যাম তখন মনে মনে বলতে লাগলো, আমি কি করে বলবো, আমার তো হাত পা বাঁধা, আমি তো বলতে পারবো না। না, তার থেকে বরং আমি এখান থেকে চলে যাই। এদিকে ঝাঁপি এই মন খারাপ করে উজ্জয়িনী ম্যামকে বলতে লাগলো, ম্যাম আপনি বলবেন না, আপনাকে আমি এতবার রিকোয়েস্ট করছি, আপনি আমার বড় বোনের মতো, আপনি তারপরও বলবেন না। কিন্তু উজ্জয়িনী ম্যাম তারপরও মুখ খুললেন না। তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, শুনুন, আপনাদের বাড়িতে এমনিতে বিয়ে উপলক্ষে অনেক অতিথি আসবে, তাই আমি ভাবছি কটা দিন আমি কোয়ার্টারে থাকবো। আমার লাগেজপত্র আমি সেখানে নিয়ে রেখেছি, আমাকে সেখানে যেতে হবে। এই বলে উজ্জয়িনী ম্যাম পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। ঝাঁপি তখন বলতে লাগলো, আমি তো বুঝতে পারছি দীপ যে কাজটা করছে তার সাথে উজ্জয়িনী সিংহ জড়িত, কিন্তু উনি কিছুতে মুখ খুলবেন না। এবার যা করার আমাকেই করতে হবে, আমাকেই করতে হবে, আমাকে খুঁজে বের করতে হবে দীপ কী কাজের সাথে জড়িত। আর সেটা যতক্ষণ না আমি খুঁজে বের করতে পারি ততক্ষণ আমার মনটা শান্ত হবে না। এইদিকে উজ্জয়িনী সিংহা কোয়ার্টারে গিয়ে ফোন করে দীপকে, আর দীপকে সমস্ত সত্যিটা জানিয়ে দিয়ে বলতে লাগলো, আপনার স্ত্রী না আমাকে অনেক জিজ্ঞাসাবাদ করেছে, আমি কিন্তু কিচ্ছু বলিনি। আপনাদের পরিবারের সাথে আমি কিন্তু অনেকটা জড়িয়ে গেছি, তাই প্লিজ আমার ঝাঁপির জন্য কষ্ট হয়, আপনার জন্য কষ্ট হয়, প্লিজ আপনি দুদিক কিছুতে সামলাতে পারছেন না। কেন আপনি আরএফএসের সাথে জড়িত হয়েছেন? ওখান থেকে না একবার যে জড়িয়ে যায় সে কোনোদিন বেরোতে পারে না। দীপ তখন বলতে লাগলো, ম্যাডাম আপনি কি বলছেন? কি বলছেন আপনি এসব? তখনই বলতে লাগলো, হ্যাঁ সত্যি। আমাকে জিজ্ঞাসা করছে, আমি কোনোরকম পাশ কাটিয়ে চলে এসেছি, কিন্তু আপনাকে আমি বলছি আপনাকে দুদিকটাই সামলাতে হবে, না হলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। আপনার বউ কিন্তু খুব সেনসিটিভ একটা মেয়ে, সেটা আপনিও বেশ ভালো করে জানেন। এইদিকে কাঁসাই চুন্নি সহ ঝাঁপিরা লুকিয়ে লুকিয়ে দীপের সমস্ত কথাগুলি শুনতে থাকে। অন্যদিকে দীপ তখন বলতে লাগলো, না না ম্যাডাম, আমাকে আমাকে কিছুতে ধরতে পারবে না ঝাঁপি, আমি কোনোদিন বলবো না। তারপরে ঝাঁপি বলতে লাগলো, শুনতে পেয়েছিস, তোর দাদা যে আমাকে পাগলের মতো ভালোবাসে, তবে তোর দাদা কী কাজের সাথে জড়িত সেটা তো আমাকে খুঁজে বের করতে হবে, কারণ তোর দাদা কোনো না কোনো একটা কাজের সাথে জড়িত, আর সেই কাজের সাথে উজ্জয়িনী সিংহও জড়িত, কিন্তু ওরা কিছুতেই মুখ খুলবে না, আমাকে কিছু একটা করতে হবে। তখন কাঁসাই বলতে লাগলো, কি করবি রে ঝাঁপি? ঝাঁপি তখন বলতে লাগলো, আমাকে উজ্জয়িনী সিংহের কোয়ার্টারটা সার্চ করতে হবে, সেখানেই আমি কোনো না কোনো প্রমাণ পেয়ে যাব। এইদিকে ইনকা ঝুমার সাথে প্ল্যান করে বলতে লাগলো, আমাকে দীপ কী কাজ করে সেটা আগে খুঁজে বের করতে হবে, তারপর দীপকে আমাদের জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ, বুঝতে পারছিস, ঝাঁপির উপরে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এদিকে ঝাঁপি তো রাতের বেলায় লুকিয়ে চলে যায় উজ্জয়িনী সিংহের কোয়ার্টারে, আর সেখানে গিয়ে সমস্ত ফাইলগুলি খুলে খুলে দেখতে থাকে। এক পর্যায়ে ঝাঁপি জানতে পেরে যায় যে আরএফএস এর সদস্যই হলো ও দীপ, আর দীপ দেশের জন্য কাজ করছে, যা দেখে তো খুব খুশি হয়ে যায়। অন্যদিকে ইনকাও কিন্তু সেটা লুকিয়ে জানতে পেরে যায়। ইনকা তখন বলতে লাগলো, তাহলে তো আমাদের শিব যেটা বলেছে সেটাই, আরএফএস এর সদস্য মানে তো দীপ আমাদের বারবার ক্ষতি করবে। না, দীপকে আমি আর বাঁচিয়ে রাখবো না, আজকে দীপকে আমি শেষ করে ফেলবো। তবে ঝাঁপি বাড়ি ফেরার আগে আমাকে দীপকে শেষ করতে হবে। এই বলে ইনকা তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে দীপদের বাড়িতে চলে যায়। আর গিয়ে দীপ যখন ঘরের মধ্যে একা দেখতে পায় তখন এই দীপকে মেরে ফেলার চেষ্টা করলে, আর সেই মুহূর্তে ঝাঁপিও বাড়িতে এসে হাজির হয়। ঝাঁপি দেখতে পায় ইনকা দীপের উপর হামলা করছে, আর তখন ইনকার হাত থেকে দীপকে বাঁচিয়ে এনে ঝাঁপি। তো বন্ধুরা, কেমন লাগলো?